দুই ছাত্র উপদেষ্টা মানে তারা এনসিপিতে কেন যোগ দিচ্ছেন না? এটা মানে এটা কি তাদের কোনো মতাদর্শ? আমি তো ব্যক্তিগতভাবে তাদের সঙ্গে পরিচিত নই, আমি দূর থেকে দেখি। আমি দু একজনকে ব্যক্তিগতভাবে চিনতাম আগে, তারা বিতর্ক করত, বিভিন্ন জায়গায় তর্ক করতে দেখেছি, বিভিন্ন অনুষ্ঠানে দেখেছি। দু একজন ছাত্রছাত্রী হিসেবে আমি কাছে থেকে দেখেছি যে তারা বিভিন্ন ইনস্টিটিউশনে পড়তো, কিন্তু কেউ কেউ আমার সঙ্গে পুরনো সময় সম্পর্ক ছিল এরকম। কিন্তু ধরেন যে দুজন উপদেষ্টার কথা বললেন তাদের মধ্যে নাম উল্লেখ করেই বলি, মাহফুজকে আমার সবসময় মনে হয়েছে সে একটা ব্যক্তিগত দর্শনে বিশ্বাস করে এবং তার একটা ব্যক্তিগত চিন্তা আছে। সে ঠিক জোয়ারে গা ভাসানো এনসিপি পন্থীও না এবং জোয়ারে গা ভাসানো রাজনীতিবিদও না। তার সাক্ষাৎকার আমি দেখেছি, তার লেখা পড়েছি, তার স্ট্যাটাসগুলো আমি দেখেছি। আমার সবসময় মনে হচ্ছে তার একটা ভিন্ন চিন্তা আছে। ফলে সে এনসিপিতে যোগ দিচ্ছে না এটা ঠিক, কিন্তু সে কিন্তু তার রাজনৈতিক কোনো আগ্রহ বা আকাঙ্ক্ষা সেভাবে প্রকাশ করে নাই। উপদেষ্টা হিসেবে সে খুব একটা এইরকম কোনো স্টেপ নেয় নাই যে ধরনের কথাবার্তা বললে খুব বিতর্কিত হতে হয়। আর আরেকজন উপদেষ্টার কথা যেটা আপনি বললেন, আমার কাছে মনে হয়েছে তার বয়স কম, তার অভিজ্ঞতা হয়তো কম, সেই কারণে কিছু কিছু জায়গাতে তার ওই বয়সের তারুণ্যের যে একটা প্রকাশভঙ্গি সেটা আছে। ক্ষেত্র বিশেষে হয়তো কেউ কেউ তাকে প্রভাবিত করতে পারবে, কারণ কম বয়সে মানুষ প্রভাবিত হয়, অনেক সিদ্ধান্ত নিজে নিতে পারে না। সেই কারণে আমার কাছে মনে হয়েছে যে সে বলেছে যে সে নির্বাচন করবে এবং এটাও বলেছে যে এনসিপিতে যাবে কিনা এই ব্যাপারে তো আসলে তার সিদ্ধান্ত হয় নাই, আগ্রহ প্রকাশ করে না এনসিপিতে যাওয়ার জন্য। মানুষ কিন্তু এই বিষয়গুলি নিয়ে প্রশ্ন করবে এবং সবাই যেমন বলে যে আপনি যদি রাজনীতি করেন আপনি প্রশ্নের ঊর্ধ্বে থাকতে পারবেন না, আপনি যদি রাজনীতি না করেন কিন্তু রাজনীতিতে যোগ দিতে যান এমন একটি অবস্থান থেকে যে অবস্থানে আপনি সুবিধা নিতে পারবেন, তাহলে মানুষ প্রশ্ন করবে। তো সেই কারণে এত প্রশ্ন উদিত হয়েছে। আর কিছু কিছু কাজ তো আছে, আমার কাছে মনে হয়েছে যে এইসব জায়গাতে আরেকটু হাম্বল হলে ভালো হতো। আমরা এমন একটা বয়সে পৌঁছেছি, আমি যে বয়সে আমি আমার সন্তানের বয়সে অধিকাংশ এখন যারা রাজনীতিতে এসেছে নতুন, তো সেইখানে ধরেন আমি তো বয়সের কারণে আমি একটা কথা বলতে পারি, কিন্তু ওই একই কারণে বয়সের কারণেই অনেক কথা না বলা উচিত। আমি যেমন আপনার সিনিয়র হিসেবে আমি আপনাকে একটা বকা দিতে পারি, ধমক দিতে পারি, অনলি বাই ডিন্ট অফ সিনিয়রিটি। আমি আপনার চেয়ে বড়, সেই জন্য। ঠিক একইভাবে আপনি ছোট, সেই জন্য আপনি আমাকে অনেক কথা বলতে পারবেন না, এটাও কিন্তু ঠিক। এই বড় ছোটর যে ব্যবধানটা, এটা আমাদের সামাজিক শুধু না, এটা আমাদের ধর্মীয়, এটা আমাদের সাংস্কৃতিক বিষয়, এটা সামাজিক বিষয়, এটা ধর্মীয় বিষয় এবং এটা আমাদের ভাষার মধ্যে আছে। আমার চেয়ে বয়সে বড় হলে আমি তাকে তুই বলি না, তুমি বলি না, আপনি বলি। সবাইকে গড়ে তুই ইউ বলি না, সবাইকে আমরা গড়ে ইউ বলি না, তুমি বলি না। এই যে সামাজিক সাংস্কৃতিক যে জায়গাটা আছে, নতুন বন্দোবস্তের নামে আপনি তো সেটা ভেঙে দিতে পারেন। আপনি তো চাইলেই এমন মন্তব্য, এমন কথাবার্তা বলতে পারেন না যেটা শুনলে আপনাকে বেয়াদব মনে হবে। এবং এই যে বেয়াদব এই শব্দটা কিন্তু এটা আমাদের উপমহাদেশীয় শব্দ। আপনি মজার ব্যাপার, এই শব্দটা উর্দুতে যা, হিন্দিতে যা, এটা বাংলাতেও তাই। বুঝতে পেরেছেন? মানে বেয়াদব চিনতে আপনি পাকিস্তানে গেলে যে শব্দ বললে কাজ হবে, বাংলাদেশে ওইটা বললেই হয়। কিন্তু বুঝছেন, উপমহাদেশের শব্দ। কিন্তু দেখেন আমি এটা টেনে আনি, এই ঘটনাটা 21 টিভিতেই হয়েছিল। হাঁটুর বয়স, আমাকে ইদানিং প্রায় এটা শুনতে হচ্ছে। 21 টিভিতে ওসমান হাদি আমাকে বলল যে আমি তো আপনার হাঁটুর বয়স, আমি তাই আপনাকে অনেক কিছু বলবো না। কি সুন্দর আদব, যেটা আমি আপনাকে বললাম, ছোট বলে সে বলল। পরে যখন সে আবার তর্ক করতে শুরু করলো, তখন আমি তাকে বললাম যে আমি তো তোমাকে উত্তর দিব না, কারণ তুমি তো হাঁটুর বয়স। এটা কিন্তু সে আমাকে প্রথমে বলেছে, কিন্তু কাটলো কোত্থেকে জানেন? আমারটা থেকে। আচ্ছা, কাটার পরে বললো হাঁটুর বয়স যেন একটা অপমান, কিন্তু হাঁটুর বয়স একটা বাগধারা। তো পরে আমি কি করব, আমি পরে খুঁজতে শুরু করলাম যে এই বাগধারা কি অন্য কোনো ভাষায় আছে? নাই, মানে বাংলাতে এবং হিন্দিতে এটা নাই, উর্দুতে আছে। এটাকে কি বলে জানেন? না পাখতা উমর, মানে তোমার বয়স হয়েছে, তুমি পাকো নাই। তো এই নাপাখতা উমর বললে অনেকে এখন বুঝে, হাঁটুর বয়স বললে বুঝে না, আর হাঁটুর বয়স তো বাংলা। এই জন্য আমি এই কথাটা বললাম আপনাকে যে বেয়াদব, এইটা হিন্দিতে যা, উর্দুতে যা, বাংলাতেও তাই। তো এই যে বেয়াদব হয়ে যাওয়াটা, এটা ঠিক না, এটা ভুল। এবং সেই ভুলগুলি আমরা বিভিন্ন জায়গা থেকে লক্ষ্য করেছি। এই বেয়াদবি যারা করেছেন, আই এম নট সেইং যে তারা উপদেষ্টা,
উপদেষ্টারা করেন নাই। কিন্তু যখন তারা পুরো তরুণ সমাজের প্রতিনিধিত্ব করবেন, তখন তরুণ সমাজ বেয়াদব হয়ে উঠলে তখন বেয়াদবির দায় তাদেরকে নিতে হবে। এখন এই যে যারা উপদেষ্টা, তারা ওইখানে তরুণদের প্রতিনিধি হিসেবে গিয়েছিলেন, কোনো দলের প্রতিনিধি হিসেবে যান নাই। তখন কিন্তু এনসিপি ছিল না, তাহলে তারা তো এনসিপির হয়ে ওখানে যান নাই, তাই না? জি। ফলে লজিক্যালি তারা ঠিক আছেন, তারা কেন এনসিপিতে যোগ দিবেন? কিন্তু যখন নাহিদ বের হয়ে এনসিপি করলো, তখন সবাই অটোমেটিক্যালি ধরে নিল যে তাহলে বাকি দুইজনও তো এনসিপিতেই যাবে। কিন্তু আমি মনে করি যে মাহফুজ কখনো এটা বলে নাই, আগেও বলে নাই, পরেও বলে নাই, এমনকি সে যে সক্রিয় রাজনীতি করবে এটাও সে ওইভাবে ঘোষণা দেয়নি। কিন্তু অন্যজন তার যে কোনো কারণেই হোক উনি বলে ফেলেছেন যে উনি নির্বাচন করবেন, এবং তার আগে উনি ওনার পদ কাজে লাগিয়ে বিভিন্ন এলাকাতে বরাদ্দ দিয়েছেন, যে বরাদ্দ নিয়ে প্রশ্ন উঠেছে, এবং এইসব প্রশ্ন থেকে উদ্ধার পেতে গেলে তাকে বিএনপিতেই যেতে হবে, কারণ এনসিপি কোনোভাবেই অন্যের ঘাড়ে না চললে ক্ষমতায় যেতে পারবে না। সমকালের প্রতিবেদনে বলা হয়েছে বিএনপি নাকি জামায়াত কোন দলের নেতৃত্বাধীন জোটে যাবে এনসিপি তা নিয়ে দলটিতে টানাপোড়েন তৈরি হয়েছে। সরকারে থাকা দুই ছাত্র উপদেষ্টা জানিয়ে দিয়েছেন বিএনপির সঙ্গে জোট না হলে এনসিপিতে তারা যোগ দেবেন না, সেক্ষেত্রে তারা সরাসরি বিএনপিতে যোগ দিতে পারেন কিংবা স্বতন্ত্র নির্বাচন করতে পারেন। কিন্তু স্বতন্ত্র নির্বাচন করলে বিএনপির সমর্থন পাওয়া নিয়ে আবার অনিশ্চয়তা দেখা দিয়েছে। জানা গেছে এনসিপির শীর্ষ নেতাদের মধ্যে যারা বিএনপির কাছ থেকে সংসদীয় আসনের বিষয়ে আশ্বাস পেয়েছেন তারাই শুধু দলটির সঙ্গে জোটে রাজি। তুষার ভাই, আপনি বলছিলেন যে আসলে নির্বাচনী জোট কি হবে, কার সঙ্গে? এনসিপি তৈরি হওয়ার পেছনে মূল যে কারণগুলি, তার মধ্যে একটি হচ্ছে এনসিপিতে যারা আছেন তারা এই বিগত গণ আন্দোলনের বৃহৎ অংশীদারিত্বের দাবিদার, তারা নিজেরা অন্তত মনে করেন যে তারাই ঘটনাটা ঘটিয়েছে। দ্বিতীয় হচ্ছে তাদের পেছনে প্রচ্ছন্ন সরকারি সমর্থন, এটা সবাই বোঝে এখন, কেননা ঘন্টার পর ঘন্টা নয়, শুধু দিনের পর দিন চেষ্টা করার পরও আমার পাশে বসা তারেক নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করতে পারে না, আর তারা প্রধান উপদেষ্টার সঙ্গে মনের ইচ্ছা মতো তার বাড়িতে ঢুকে পড়ে সাক্ষাৎ করতে পারে, তাই না? আইডি কার্ড লাগে না, ওটা কিছুই লাগে না, আইডি কার্ড লাগে না। আর তারেকের অনশন করতে হয় একটা কথা বলতে গেলে, আর উল্টা তাদের কাছে প্রধান উপদেষ্টা বলে দেন আমি কিন্তু পদত্যাগ করব, এবং তারা এসে নিউজটা ব্রেক করে। তো তাদের পেছনে প্রচ্ছন্ন সরকারি সমর্থন ছিল। এটা পরে আরো প্রমাণিত হয়েছে যখন বিনিয়োগ সম্মেলনে তারা দাওয়াত পেয়েছে, অন্য কোনো দল পায় নাই, তখনও তাদের কিন্তু তেমন বয়সই হয় নাই, এবং তারপরে তারা নিউ ইয়র্ক গিয়েছে বেড়াতে ডিম সংগ্রহে, সেটাও করেছে। তো এই অবস্থায় এনসিপির মধ্যে আসলে যে অবস্থাটা তৈরি হয়েছে এইসব কারণে, তারা ঝুঁকিহীনভাবে বিভিন্ন আন্দোলন করেছে। এই আন্দোলনের পরে যেহেতু তারা 5ই আগস্টের আগে জীবনের ঝুঁকি নিয়েছিল, 5ই আগস্টের পরে তারা বিভিন্ন জায়গাতে যে জমায়েত করেছে, যা কিছু করেছে প্রায় ঝুঁকিহীনভাবে করেছে। এক পর্যায়ে তারা নিজের অস্থিতিশীলতা তৈরি করার জন্য গোপালগঞ্জে প্রবেশ করেছিল খুবই উস্কানিমূলক স্লোগান দিয়ে কিন্তু প্রকৃত একটা অস্থিতিশীলতা তৈরি করেছিল, যেখানে কিন্তু এই সরকারকে গুলি চালাতে হয়েছে। এই সরকার গুলি চালিয়েছে কার জন্য? এনসিপির জন্য। তার মানে এনসিপি মদতপুষ্ট রাজনীতি করেছে, এবং এই কারণে তাদের মধ্যে একাধিক গ্রুপ বা দল তৈরি হয়েছে। একটি দল হচ্ছে যারা আন্দোলনকারী, যারা মনে করে দেশকে আসলেই বদলানো দরকার। আরেকটি দল তৈরি হয়েছে যারা মনে করে বড় দলের সঙ্গে যোগ দিয়ে এই যে গত বিভিন্ন মাসে তারা বিভিন্ন যেসব কর্মকাণ্ড করেছে এগুলিকে প্রশ্নহীন রেখে দেওয়া, এবং কোনো ধরনের প্রশ্ন যাতে না ওঠে, যদি কোনো সম্পদ অর্জন করে থাকে সেটাও যেন কেউ না প্রশ্ন করে, এরকম কিছু ব্যাপার। আর কিছু আছেন তারা মূলত ক্ষমতার অংশীদারিত্ব চান। তারা চান যে তারা যেটা করেছেন এটার বিনিময়, একটু আগে তারেক যেমন বললো যে সংসদে যেতে হবে কেন, কিন্তু তাদের মধ্যে অনেকে আছেন তারা মনে করেন সংসদেই তো যেতে হবে, মন্ত্রীই তো হতে হবে, না হলে আসলাম কেন, না হলে আমি বিদেশ থেকে আসলাম কেন, না হলে আমি এত ইংরেজি জানি, আমি সব ইংরেজি না জানার লোকের সাথে কথা বলবো কেন। তো এখানে 3টা গ্রুপ তৈরি হচ্ছে। একটি হচ্ছে একেবারেই প্রকৃত ত্যাগী নেতাকর্মী, একটা হচ্ছে ক্ষমতার ভাগবাটোয়ারায় আগ্রহী নেতাকর্মী, আর আরেকটি দল হচ্ছে এই যে ক্ষমতাকে বিভিন্নভাবে ব্যবহার করে নানান সুবিধা অর্জন করা গেছে এইটাকে রক্ষাকারী নেতাকর্মী। তো সেই কারণে
একটি দল অবশ্যই চাইবে বৃহৎ দলের দিকে যেতে, যাতে করে তাদের সিট নিশ্চিত হয়। জি, আরেকটি দল চাইবে রাজনীতি করতে, যাতে তাদের দলটা স্থায়ী হয় এবং তাদের দলের যে নানান রকম সমালোচনা সেটা দূর হয়। আর আরেকটা দল চাইবে, বলবে তোমরা কি একাই আন্দোলন করেছো, আমরাও তো করেছি, তাহলে 10টা কেন, 8টা কেন, 32টা, তাহলে 32টা যে দিবে আমরা সেদিকে যাব, আমরা সবাই নির্বাচন করব। তুমি কেন একা মন্ত্রী হবে, ইংরেজি জানো তাই? হারলে সবাই মিলে হারবো। তুমি কেন একা মন্ত্রী হবে, তুমি কি ফুটবল ভালো খেলো সেই জন্য? যদিও আমি একটা ভিডিও দেখেছি একটা ড্রিল করার, আমি বুঝি না, আমি একসময় ফুটবল খেলতাম আর কি ছোটবেলায়। আমার একটা বন্ধু ছিল গাজী সালাউদ্দিন, আমি, আমার আরো কয়েকটা বন্ধু ছিল দারুণ ফুটবল খেলতো, মাহবুব আলম, এবং নারায়ণগঞ্জের বেশ কিছু ভালো ফুটবলার, তাদের সাথে আমরা ফুটবল খেলেছি। তো কেন যে ফুটবল খেলে এটা আমি এখনো বুঝি না, কি কারণে উপদেষ্টারা ফুটবল খেলে। তো আপনি চিন্তা করেন, দেশ ও জাতির এত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকালীন সময় তারা ফুটবল খেলার জন্য অবসর পান। তো এই জায়গা কেউ হারাতে চায়? টাকার খেলা আসলে বন্ধ কিভাবে সম্ভব নির্বাচনে? কালো নির্বাচনের টাকার টাকার খেলা বন্ধ হয় না আসলে কখনো। আপনি দেখবেন যে ইউএসএ কিংবা ইউকের মতো জায়গাতেও নির্বাচনে টাকা দরকার হয়, কেননা কালো টাকার কথা কালো টাকা সাদা টাকা পরের কথা, টাকা লাগবে। এখন টাকাটা কি করে সাদা হয়, নির্বাচনে সাদা টাকা কিভাবে আসে? সাদা টাকার মালিকেরা দলকে অথবা প্রার্থীকে চাঁদা দেন। এই চাঁদা তোলার জন্য তারা কিছু প্রক্রিয়া তৈরি করেছেন, যে প্রক্রিয়াগুলির মাধ্যমে মানুষ টাকাটা দিয়ে থাকে। যেমন আপনি দেখবেন যে আমেরিকাতে নির্বাচন প্রার্থীরা ডিনার সেল করেন, যে আপনি প্রার্থীর সঙ্গে ডিনার করতে পারবেন। প্রতি প্লেটের দাম মনে করেন নর্মালি যদি $50 হয়, ওইটার দাম থাকে $200, $250, এবং 2000 লোক একসঙ্গে ডিনার করে, তার সঙ্গে উঠে গেল একটা টাকা, $1 মিলিয়ন উঠে এইরকম। তারপরে ধনীরা তাদেরকে ট্যাক্স পেইড মানি দিয়ে চাঁদা দেন এবং সেটা দিয়ে নির্বাচনে ফান্ড তৈরি হয়। বারাক ওবামা ক্রাউড ফান্ডিং করিয়েছিলেন, অর্থাৎ তাকে এই বিভিন্ন অনলাইনে মানুষ টাকা দিতে পেরেছে, $1 দিয়েছে, 50 সেন্টও দিয়েছে, মানে এইভাবেও ফান্ডিং হয়েছে। কেউ কেউ তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা সংগ্রহ করেন। আমাদের এইখানে নির্বাচনে যে টাকাটা কেউ বিনিয়োগ করবে, সেই টাকাটাকে কোনো না কোনো পদ্ধতির মাধ্যমে সাদা টাকা হিসেবে গণ্য করা এবং এই টাকাটার পরিপূর্ণ খরচ হিসাবের মধ্যে রাখা, এটা যদি করা যেতে পারতো তাহলে একটা চেক হতো, মানে একটা তদারকি। দ্বিতীয় তদারকি হচ্ছে যিনি নির্বাচনে আসবেন তার যে হলফনামা, সেই হলফনামার সঙ্গে তার প্রকৃত সম্পদের একটা তুলনা যদি করা হতো বা একটা তদারকি, তাহলে সেটা হতো। নির্বাচনের সিদ্ধান্ত মানুষ 2 মাস 3 মাস আগেই নিয়ে ফেলে। এটা না করে যদি বলা হতো যে আপনারা যা নির্বাচন করবেন অন্তত 1 বছর আগে সিদ্ধান্ত নেবেন এবং এই 1 বছরের মধ্যে আপনাদের এই কাগজগুলি আমরা সব পরীক্ষা করে দেখব, তাহলে দেখা যেত কালো টাকার মালিকেরা সরাসরি নির্বাচন করতে আসতে পারতেন না, সাদা টাকা আছে এমন লোকেরা আসতেন, আসলে তারা এত ইচ্ছা মতো টাকা খরচ করতে পারতেন না। কিছু কিছু জিনিস কমন করে দিলে ভালো হতো, অর্থাৎ নির্বাচন কমিশন যদি ব্যালট পেপার ছাপাতে পারে, তাহলে নির্বাচন কমিশন একটা ব্যয়ের মধ্যে পোস্টার ছাপিয়ে দিক সমস্ত প্রার্থীকে, অথবা তাদের অ্যাক্রেডিটেড প্রেসের কথা বলে দিক, যেখানে আমরা গেলে, প্রার্থীরা কেউ গেলে, সে ধরেন 50 পয়সায় লিফলেট, আমি এমনি একটা বলছি, 2 টাকায় পোস্টার ছাপাতে পারবে, কিন্তু সেই পোস্টারের ডিজাইন ফিক্স এবং অন্য সব কিছু ফিক্স, ওইভাবেই করতে হবে। 3টা, তারপরে প্রচারণার মঞ্চ, হ্যাঁ, তারপর প্রচারণার মঞ্চ কমন করে দিতে হবে। কমন করে দেয় প্রতিটি আসনে নির্দিষ্ট প্রচারণার মঞ্চ থাকলো, সেখানে গিয়ে, হ্যাঁ, এটার জন্য কোনো ভাড়া দিতে হবে না। এই রাজনৈতিক মঞ্চে তারা ডেট নিয়ে আগে আসলে আগে পাইবেন ভিত্তিতে এতবার প্রচারণা চালাতে পারবেন, আমরা বলে দিতে পারি। এবং শুধু তাই না, একই মঞ্চে সকলকে বক্তৃতা দেওয়ার সুযোগও করে দেওয়া যেতে পারে, যেখানে প্রত্যেকের সঙ্গে দাঁড়িয়ে বক্তৃতা দিবেন, যার যার বক্তব্য তারা দিয়ে ডিবেট হবে। হ্যাঁ, ডিবেট চালু করতে পারেন। গণমাধ্যমে এত রয়েছে, এই গণমাধ্যমগুলিকে একটা নির্দিষ্ট অঙ্কের টাকা দিয়ে তারা বলে দিতে পারেন যে 300 প্রার্থীকে গণমাধ্যমে 10 মিনিটের একটি বক্তৃতা প্রচার করার সময় সরকারি কিনে দিতে পারেন, এবং তারপরে বলে দিতে পারেন যে যদি এরপরেও আপনারা উল্টাপাল্টা টাকা খরচ করেছেন প্রমাণিত হয়, প্রার্থিতা বাতিল হবে, কারাদণ্ড হবে, নির্বাচনকে আপনি বাধাগ্রস্ত করেছেন এবং দুর্নীতিগ্রস্ত করেছেন, সেই জন্য আপনার নির্বাচনী আইন অনুযায়ী সাজা হবে। এটাও করা যেতে পারত। আর তার চেয়ে বড় কথা কি জানেন, যারা নির্বাচন আয়োজন করেন তাদের নিজেদের সততাও পরীক্ষা করা দরকার। আপনি কি এটা করতে পারেন? আপনি ক্ষমতায় থেকে নিজে যেসব প্রতিষ্ঠান চালিয়েছেন বা চালান, সেসব প্রতিষ্ঠানের কর মাফ করতে পারেন,
সেসব প্রতিষ্ঠানের জন্য বিভিন্ন লাইসেন্স পারমিট ইস্যু করতে পারেন এবং আপনি দায়িত্বে থাকা অবস্থায় আপনার সেসব প্রতিষ্ঠান আপনি মানে ভিজিট করতে পারেন। এটি নিয়ে আসলে বিশদ আলোচনার প্রয়োজন আছে আজকে। ফলে যে আছে সরিষার ক্ষেতে সেই সরিষার ভূত, তাহলে সরিষাও ভূত তাড়াতে পারবে না, আর ভূত সরিষার ক্ষেত ছেড়ে যাবেও না।